হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এডুকেশন বিডি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার 2023 সালে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা 2025 সালে অনুষ্ঠিত হচ্ছে। সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশন আমরা আজকে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র সম্পর্কে, ঠিক আছে? এবং আপনারা জানেন যে আগামী 15 তারিখ থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে রাষ্ট্রবিজ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তবে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাটা এক্স্যাক্টলি কোন তারিখে সেটা আমার এখনও জানা নেই। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের কাছে যদি আপনাদের পরীক্ষার রুটিন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা অবগত আছেন, যদি থেকে না থাকে তাহলে আমরা জানিয়ে দেবো পরবর্তীতে, সমস্যা নেই। তবে 15 তারিখে হচ্ছে ইংরেজি পরীক্ষা, এতটুকু আমার মনে আছে। তো যাই হোক, আমরা রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের জন্য একদম বহুল আলোচিত এবং কমন কিছু প্রশ্ন থেকে আমরা একটা সাজেশন তৈরি করেছি, যেই প্রশ্নগুলো সচরাচর সব জায়গাতেই আসতে দেখা যায়। আশা করি এখান থেকে আপনারা 100 মার্কের মার্ক মানে কমন পাবেন এই প্রশ্ন থেকে, যদি আপনারা একটু মনোযোগ দিয়ে পড়েন। তো আমি এখানে হচ্ছে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর হচ্ছে যে উত্তর সহ এখানে দিয়ে দিয়েছি। আমি জাস্ট ভিডিওটা স্ক্রল করে যাচ্ছি, আপনারা পরবর্তী ভিডিওটা স্কিপ করে করে পড়ে নিতে পারেন, ঠিক আছে? আদারওয়াইজ যদি আপনারা পুরো ব্লগটাকেই পড়তে চান তাহলে আমি ব্লগের হচ্ছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো সাথে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে? এখানে আমি খুব বেশি প্রশ্নের উত্তর দিইনি, এগুলো হচ্ছে যে একদম কমন, এক কথায় দুই কথায় উত্তর। আপনারা একবার ট্রাই করলে এগুলো পারবেন। এখানে মাত্র 30-35টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, ঠিক আছে? একদম ইজিলি প্রশ্নের উত্তর। গ্রামীণ রাজনীতি কি? গ্রামীণ মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলে। একদম সহজ, ঠিক আছে? এক কথায় এর ভিতর থেকেই আসবে। আশা করি আপনারা যদি এই মাত্র 30-40টা প্রশ্ন পড়েন তাহলে এখান থেকে 10 মার্ক কনফার্ম, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? আপনারা এতটুকু দেখতে পারেন। বিকেন্দ্রীকরণ কি? একদম সহজ সহজ। কালচার চেঞ্জ কার লেখা? কুমিল্লা মডেল কে কত সালে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, দেখতে পারেন। এই যে মাত্র 48টা প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে? বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। এই ক বিভাগ থেকে 48টা প্রশ্ন হচ্ছে, এই 48টা পড়লে অবশ্যই 10 মার্কের প্রশ্ন আপনাদের কমন পড়বে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে খ বিভাগ, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। খ বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এখানে দেখেন, গ্রামীণ ক্ষমতা কাঠামো বলতে কী বোঝো? পরিকল্পনা কী? পরিকল্পনা বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। পৌরসভা গঠন বর্ণনা করো। স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য উল্লেখ করো। পার্বত্য আঞ্চলিক পরিষদের 4টি কাজ উল্লেখ করো। গ্রামীণ কোন্দল বলতে কী বোঝো? বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ড। স্থানীয় শাসন কী? স্থানীয় শাসনকে সংজ্ঞা দাও। বঙ্গীয় গ্রামীণ স্বায়ত্তশাসন আইন 1919-এর প্রকৃতি উল্লেখ করো। পার্বত্য চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার পরিষদের গঠন আলোচনা করো, ঠিক আছে? একদম সহজ। এই 10টা পড়লেই এই 10টা থেকে আপনার 5টা প্রশ্ন দিয়ে একদম ইজি, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? এদিকে গ বিভাগে আছে যে কোনো 5টা প্রশ্ন উত্তর দাও। এখানে আমরা দিয়েছি মাত্র 11টা প্রশ্ন। 11টা প্রশ্ন পড়লে আপনি 5টা প্রশ্ন একদম কনফার্ম, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? রচনামূলক প্রশ্নগুলো আছে, পল্লী উন্নয়ন বলতে কী বোঝো? পল্লী উন্নয়নে এনজিওর কর্মসূচি আলোচনা করো। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধা আলোচনা করো। স্থানীয় সরকার পরিকল্পনা কী? জাতীয় রাজনীতি বলতে কী বোঝো? বাংলাদেশের জাতীয় রাজনীতি স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা করো। বাংলাদেশের স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা করো। বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যাগুলো চিহ্নিত এবং সমাধানের পরামর্শ দাও, ঠিক আছে? ইউনিয়ন পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ ও ব্যয়ের খাতসমূহ সম্পর্কে আলোচনা করো। স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা করে। বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো। বাংলাদেশের স্থানীয় সরকারের সমস্যা আলোচনা করো। একদম মানে কি বলবো যে সহজ প্রশ্ন, এগুলো আপনারা একবার দেখলেই পারবেন, কঠিন কিছুই না। আর একটা কমন বিষয় হচ্ছে কি, যে আর্টস থেকে পড়াশোনা করলে এখান থেকে ভালো রেজাল্ট করার একটা মুখ্য বিষয় হচ্ছে যে আপনারা হচ্ছে যে প্যারাগুলো একটু বেশি বেশি করে লিখবেন, এবং প্রত্যেকটাতে যত বেশি প্যারা লিখবেন আশা করি তত বেশি মার্ক পাওয়া যায়। প্যারাগুলো লিখবেন, প্রথমে ভূমিকাটা খুব সুন্দরভাবে দিবেন, দেওয়ার পরে প্যারাটা গুছায় গেছে লিখবেন। লেখার পরে প্যারা নাম দেওয়ার পরে নিচে হচ্ছে 3 লাইন 4 লাইন করে দিবেন আর কি। অত বেশি বড় করে দেওয়ার দরকার নেই, মূল ঘটনাটা খালি বোঝানোর চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ফুল মার্ক পেয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে ডিগ্রিতে আর্টস থেকে ভালো রেজাল্ট করার, বিশেষ করে বিএসএস বা এমএসএস এই সমস্ত এই লাইন থেকে ভালো রেজাল্ট করাটা হচ্ছে একটা সহজ পদ্ধতি, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং যদি আপনারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি আপনাদের অন্যান্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল।
পাশাপাশি আমার ব্লগ সাইটটি দেখতে পারেন। ব্লগ সাইটটি খুব সুন্দর একটা ব্লগ সাইট। এখানে সকল ধরনের তথ্য ইনক্লুড করা হয়ে থাকে, বিশেষ করে একাডেমিক সাইট এবং সাধারণ জ্ঞানের জন্য বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, আজকের জন্য এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।